মুহুর্মুহু গুলিতে সাংবাদিকদের সাথে ট্রাম্পের ডিনার পার্টি আতঙ্কের মঞ্চ। অনেক আগেই হোটেল বুক করেছিল হামলাকারী। মার্কিন প্রেসিডেন্টের চেয়ে ঝুঁকিপূর্ণ পেশা নেই। You know, I tell the story, race car drivers, I think it's very dangerous. ঢাকা, সিলেট ও ময়মনসিংহে হামে আরো 4 শিশুর মৃত্যু। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে হাসপাতালের বারান্দা করিডরেও চলছে চিকিৎসা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা। নির্বাচনী ইশতেহার সাথে সঙ্গতি রেখে প্রকল্প উপস্থাপনের নির্দেশ। বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের অভিযোগ। বড় বোতলে সয়াবিন তেলের দাম বেড়েছে 15 টাকা পর্যন্ত। খোলাতেও বিক্রি হচ্ছে বেশি দামে। তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটা আমার উঠবে। 1 লিটার তেল নেয় 90 টাকা লাগে চেষ্টা করে, কিন্তু আমরা 94 টাকা কিনা, এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না। টঙ্গীতে ঘর থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার। সন্তানকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দেন পিতা সোহেল, বলছে পুলিশ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরাচালান। কোস্ট গার্ডের অভিযানে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে মাদক কারবারিরা। আমার মাসে দিয়ে আমরা কোন দেশে জানি না, বাংলাদেশের ট্রলারের পাকা দিয়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থীর খুনের ঘটনা তদন্তে চাঞ্চল্যকর তথ্য। আটক হিসামের বাড়িতে মিলল বৃষ্টির ডিএনএ। অভিযুক্তের বিরুদ্ধে 6টি গুরুতর অভিযোগ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হোয়াইট হাউসের গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক উৎসব পরিণত হলো আতঙ্কের মঞ্চে। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হিলটন হোটেলের নৈশভোজ আয়োজনে হঠাৎ শুরু হয় গোলাগুলি। টেবিলের নিচে মাথা লুকাতে বাধ্য হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা। দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ভারী অস্ত্রে সজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। আটক করা হয় সন্দেহভাজনকে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে নৈশভোজ। হিলটন হোটেলের রাজকীয় অনুষ্ঠানে ফার্স্ট লেডি মেলানিয়াকে নিয়ে অংশ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের নিয়ে বার্ষিক এই আয়োজনে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ শীর্ষ কর্মকর্তারা। হাসি খুশি মুহূর্ত বদলে গেল হঠাৎ। বলরুমের বাইরে গুলির আওয়াজ। টেবিলের নিচে আশ্রয় নেন প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি সহ অন্যরা। সাথে সাথে তৎপর হয় নিরাপত্তা বাহিনী। ট্রাম্পকে সরিয়ে নেন ভারী অস্ত্রসজ্জিত সিক্রেট সার্ভিস এজেন্টরা। হল জুড়েই অতিথি সাংবাদিকদের মধ্যে ছড়ায় আতঙ্ক। পণ্ড হয় ডিনার পার্টি। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার পর ধীরে ধীরে বেরিয়ে যান অনুষ্ঠানে আগতরা। গুলি ছোড়ার ঘটনায় প্রায় সাথে সাথেই আটক করা হয় একজনকে। এক নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়লেও বুলেট প্রুফ জ্যাকেট গায়ে থাকায় কোনো দুর্ঘটনা হয়নি। ঘটনাস্থল থেকে দ্রুত বাসভবনে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে। কিছুক্ষণ পরই হোয়াইট হাউসে ব্রিফ করেন তিনি। জানান ঘটনাটি ফার্স্ট লেডির জন্য ট্রমাটিক এক অভিজ্ঞতা। সিক্রেট সার্ভিস এজেন্টদের ধন্যবাদও জানান। প্রেসিডেন্টের পদকে ঝুঁকিপূর্ণ আখ্যা দেন ট্রাম্প। It's a dangerous profession. You know, I tell the story, race car drivers, I think it's very প্রেসিডেন্ট পদটি খুবই ঝুঁকিপূর্ণ। আগে আমাকে কেউ বলেনি, ভাবতেও পারছি না এর চেয়ে ঝুঁকিপূর্ণ কোনো পেশা আছে। কিন্তু আমি দেশকে ভালোবাসি এবং নিজেদের কাজ নিয়ে গর্বিত। They die, so much less than 1%. গণমাধ্যম কর্মীদের নিয়ে বার্ষিক এই আয়োজন শুরুর আগে থেকেই অনুষ্ঠান স্থলের বাইরে রাজপথে বিক্ষোভে জড়ো হয় অনেকে। ইরান যুদ্ধ বন্ধের দাবি সহ ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেয় তারা।
ডরথি তাসরিন, যমুনা নিউজ। হিলটন হোটেলের নৈশভোজে সন্দেহভাজন হামলাকারী পেশায় একজন পার্ট টাইম শিক্ষক এবং গেম ডেভেলপার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেছেন 31 বছর বয়সী টমাস অ্যালেন। নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়ে আকস্মিক দৌড় দিলেও শেষ পর্যন্ত আটক করা হয় তাকে। এ সময় তার কাছে ছিল 2টি আগ্নেয়াস্ত্র ও একাধিক ছুরি। পুলিশের ধারণা এই ঘটনায় আর কেউ জড়িত নয়। অবশ্য এখনও জানা যায়নি টমাসের হামলার উদ্দেশ্য। হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজকে কেন্দ্র করে ওয়াশিংটনের হিলটন হোটেলের বলরুমের আশপাশে ছিল সিক্রেট সার্ভিসের কঠোর নিরাপত্তা বলয়। সেই বলয় ভেদ করতে চেকপয়েন্টের সামনে এসে এভাবে আকস্মিক দৌড় দেন সন্দেহভাজন হামলাকারী। সিক্রেট সার্ভিস এজেন্টদের তৎপরতায় আটক হন হামলাকারী 31 বছর বয়সী টমাস অ্যালেন। তবে এর আগেই এলোপাতাড়ি বেশ কয়েকটি গুলি ছোড়েন তিনি। হামলাকারী টমাস ক্যালিফোর্নিয়ার টোরেন্স শহরের বাসিন্দা। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর করেছেন তিনি। পেশায় গেম ডেভেলপার, পাশাপাশি ছিলেন পার্ট টাইম শিক্ষক। পুলিশ জানিয়েছে তিনি ওই হোটেলেরই অতিথি ছিলেন। আটকের পর তার কাছ থেকে একটি হ্যান্ডগান, একটি শটগান ও একাধিক ছুরি জব্দ করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী সন্দেহভাজন হামলাকারী এই হোটেলে অতিথি হিসেবে ছিলেন। আমরা হোটেলের একটি কক্ষ সুরক্ষিত করেছি এবং ভেতরে কি ছিল তা জানার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করব। মার্কিন ফেডারেল ইলেকশন কমিশনের তথ্যমতে সবশেষ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রচারণায় $25 অনুদান দিয়েছিলেন তিনি। এখনও জানা যায়নি হামলার উদ্দেশ্য। তার বিরুদ্ধে একাধিক চার্জ গঠন করা হবে বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টমাস ছাড়া এ ঘটনায় আর কেউ জড়িত নয়। একজন বন্দুকধারী হোটেলের লবিতে থাকা সিক্রেট সার্ভিসের একটি চেকপয়েন্টে হামলা চালায়। তাকে আটক করা হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যে এই ঘটনায় অন্য কেউ জড়িত ছিল। গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্রতি বছর হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী এই নৈশভোজের আয়োজন করা হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রেসিডেন্টের সাথে ডিনার পার্টিতে গিয়েও শেষ পর্যন্ত না খেয়েই ফিরতে হলো সাংবাদিক অতিথিদের। আততায়ীর গোলাগুলির জেরে ভেস্তে গেল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত নৈশভোজ। না খেয়ে ঘরে ফিরতে হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। শেষ পর্যন্ত থাকতে চেয়েও নিরাপত্তা ইস্যুর কারণে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি। ডিনার টেবিলে সবেমাত্র সার্ভ করা হয়েছে অ্যাপিটাইজার। খোঁজ গল্প করছেন বিভিন্ন গণমাধ্যমের হোয়াইট হাউস বিষয়ক সাংবাদিকরা। ওয়াশিংটনের হোটেল হিলটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ডিনার পার্টিতে ফার্স্ট লেডিকে নিয়ে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ নিজ সঙ্গে নিয়ে হাজির হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সহ মার্কিন কর্মকর্তারা। সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট যখন খাবার টেবিলে আসার অপেক্ষায় ঠাট্টা শুরু করলেন বিখ্যাত কমেডিয়ান জন স্টুয়ার্ট। ডিনারের মেনুতে ছিল সি ফুড, স্যালাড, স্টেক, রোস্টেড সি ব্যাস, চকলেট মুস সহ মুখরোচক সব খাবার। কিন্তু শেষ পর্যন্ত সেসব পেটে যায়নি অতিথিদের। নৈশভোজের মূল পর্ব শুরুর আগেই হঠাৎ গোলাগুলি, ছোটাছুটি, আতঙ্কে তৈরি হয় অস্থিতিশীল এক পরিবেশ। মঞ্চ থেকে প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি ও ক্যারোলিন লেভিটকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। বাকি সব সাংবাদিক, কর্মকর্তা, অতিথিরা মেঝেতে শুয়ে পড়ে। অতিথিদের ধৈর্য ধরার আহ্বান জানায় আয়োজকরা। বলা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার শুরু হবে অনুষ্ঠান। যদিও নিরাপত্তা ইস্যুর কারণে শেষ পর্যন্ত ভেস্তেই গেল ডিনার পার্টি। He insists that we will reschedule this event in the next 30 days. অনুষ্ঠান স্থল থেকে হোয়াইট হাউসে ফিরেই প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট জানান পরিস্থিতি বিপজ্জনক হওয়ার পরেও শেষ পর্যন্ত ডিনার পার্টিতে থাকতে চেয়েছিলেন তিনি, কিন্তু নিরাপত্তা কর্মীদের অনুরোধে সরে যেতে বাধ্য হন। রাজনীতিবিদ ও গণমাধ্যম কর্মীদের একত্রিত করতেই এই আয়োজন করা হয়েছিল। খুবই সুন্দর একটি অনুষ্ঠান শুরু হয়েছিল, কিন্তু একজন দুষ্কৃতিকারী অস্ত্র হাতে হামলা করে বসে।
অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আয়োজকরা জানিয়েছেন 1 মাসের মধ্যে আবার আয়োজন করা হবে অসম্পূর্ণ এই নৈশভোজ। তবে শনিবার রাতে প্রস্তুত করা খাবারগুলোর ভাগ্যে কী ঘটেছে জানা যায়নি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। হাম ও উপসর্গ নিয়ে থামছেই না মৃত্যু। নতুন করে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল, সিলেট ওসমানী মেডিকেল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটেই মারা গেছে 2 জন। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন 22 জন, ছাড়পত্র দেওয়া হয়েছে 46 জনকে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 28 জন। এছাড়া বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে অনেক হাসপাতালের বারান্দাতে রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। 1 মাস থেকে ঠান্ডা, সর্দি, জ্বর, কাশি, এরপরে হাম বাড়াইছে। হাম বাড়ানো আছে 10 দিন হলো। তো রক্তে ইনফেকশন, হাম হয়েছে হলো আজকে 12 দিন হলো, 13 দিন হলো হাম হওয়া, আজ 12 দিন হলো ভর্তি হওয়া। বাচ্চা প্রায় 1 মাস হলো অসুস্থ। আমরা সিরাজগঞ্জ মেডিকেলে ছিলাম, ওখান থেকে পারেনি, আমাদের এখানে পাঠিয়েছে। এখন 9 দিন ধরে বাচ্চা প্রায় অনেকটাই সুস্থ। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের হাম পরিস্থিতি এবং টিকাদানের খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই করাইল টিকা কেন্দ্রে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, টিকাদানের বিষয়ে বিস্তারিত জানতে চাই। শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে অভিভাবকদের মধ্যে কতটা সচেতনতা দেখছেন? ঢাকায় যে কটি প্রাদুর্ভাবপূর্ণ এলাকা রয়েছে তার মধ্যে যদি সবার উপরে চিন্তা করা হয় তাহলে করাইল একটা অন্যতম এলাকা, যেহেতু অত্যন্ত ঘনবসতি এলাকা। একটা সেন্টারের সামনে আমি রয়েছি যেখানটাতে আসলে খুব নিয়ম করেই টিকা দেওয়া হচ্ছে। একটু ভেতরের পরিস্থিতি দেখাতে চাই। এখন মধ্য দুপুর, সেই দুপুরবেলাতেও বেশ কয়েকজন অভিভাবক তাদের শিশুদেরকে নিয়ে এসেছেন টিকা দেওয়ার জন্য, এবং সেখানে আসলে তৎপরতা চলছে টিকাদানের। বেশ কয়েকজন অভিভাবক এখানে অপেক্ষমানও রয়েছেন, তাদের শিশুদের নিয়ে এসেছেন যাদের বয়স মূলত 6 মাস থেকে শুরু করে 59 মাস পর্যন্ত, অর্থাৎ 5 বছরের কম বয়সী শিশু যারা, তাদেরকে সেই হাম রুবেলার টিকা দেওয়া হচ্ছে। এবং স্বেচ্ছাসেবক যারা কাজ করছেন, ভলেন্টিয়ার যারা কাজ করছেন, তারা বেশ সক্রিয়তার সাথে কাজ করছে। সেটি আসলে আমরা যতক্ষণ ধরে আছি প্রায় ঘণ্টাখানেক এই সেন্টারে রয়েছে এবং তাদের সেই তৎপরতা আমরা দেখছি। মূলত 80 জন তাদের লক্ষ্যমাত্রা আজকে, তবে সেই জায়গাতে এর মধ্যে তারা এই দুপুরবেলা পর্যন্ত 60 জন পার করে ফেলেছেন, অর্থাৎ বিকাল 4টা পর্যন্ত তাদের এই কার্যক্রম আজকের দিনের মতো চলার কথা। এর মধ্যে হয়তো সেই টার্গেট তারা পূরণ করে ফেলতে পারবেন। এই টিমে মোট 4 জন সদস্য তারা কাজ করছেন। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও কাজ করছেন তাদের সাথে। মূলত তারা এই করাইল এলাকার যেই সমস্ত ঘরবাড়ি রয়েছে সেখানে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করা, একই সঙ্গে মাইকিং করে এই বার্তাটি পৌঁছানো যেন সবাই এই টিকাদানের আওতায় তাদের বাচ্চাদের নিয়ে আসেন, সেই ব্যাপারে যত রকমের কার্যক্রম কিংবা তৎপরতা চালানো যায় সেই চেষ্টাটুকু তারা করছেন। তবে অভিভাবক যারা, তারাও আসলে চেষ্টা করছেন তাদের মতো করে শিশুদেরকে হাম রুবেলা টিকা সেন্টারে নিয়ে আসার, কেননা যে প্রাদুর্ভাব চলছে সেই খবর তারা গণমাধ্যমে দেখছেন, যার ফলে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে এবং সেই জায়গা থেকেই তারা মূলত সেই সতর্কতা কিংবা সেই সচেতনতার জায়গা থেকে প্রত্যেক জায়গায় তারা আসলে সচেতনতা অবলম্বন করছেন। অনেক ধন্যবাদ তাজনুর আপনাকে। আমরা একটু সিলেটে যেতে চাই। সহকর্মী নাবিল হোসেন সঙ্গে রয়েছেন। নাবিল, 24 ঘন্টায় হাসপাতালে কতজন নতুন রোগী ভর্তি হলো সেটি একটু জানতে চাই। চিকিৎসা সেবা নিয়ে চিকিৎসকরা কি বলছেন? শাওন, দেখুন, হাসপাতালে প্রতিনিয়ত মূলত ভর্তি রোগীর সংখ্যা বাড়ছেই এবং সেই ভর্তি রোগী যারা আছেন তাদের বেশিরভাগই আসলে মূলত ভর্তি হচ্ছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। কারণ সিলেটের যারা হাম উপসর্গ বা নিশ্চিত যারা রোগী, তারা প্রথমত তাদেরকে এখানেই ভর্তি রাখা হয় এবং গত 24 ঘন্টায় মূলত সিলেটে 64 জন রোগী তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আমরা এই মুহূর্তে যে হাসপাতালে আছি সেই হাসপাতালের শয্যা সংখ্যা 100, কিন্তু দুপুর পর্যন্ত হাসপাতালের যে তথ্য সেখানে 107 জন রোগী এখানে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ অনেকেই মেঝেতে, অনেকে আসলে একই বেডে 2 জনকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, কারণ রোগীর চাপ এত বাড়ছে দিন দিন। ফলে চিকিৎসক বা স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে এই চাপ সামলাতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে। এবং এই হাসপাতালে যাদের অবস্থা আশঙ্কাজনক হয়, বিশেষ করে শিশুদের আসলে নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, তাদেরকে পাঠানো হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 10 শয্যার যে পেডিয়াট্রিক আইসিইউ। কিন্তু সেই পেডিয়াট্রিক আইসিইউ গতকাল থেকে আসলে পুরোপুরি পরিপূর্ণ হয়ে গেছে। ফলে
এখন এখানে যদি কোনো শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় সেক্ষেত্রে তাকে এখানে রেখেই বিকল্প উপায়ে কিভাবে চিকিৎসা দেওয়া যায় সেই পদ্ধতি আসলে এখানে যারা আছেন তারা খুঁজছেন। তাকে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে তাকে যাতে কিছুটা স্থিতিশীল রাখা যায় সেই চেষ্টাই, সেই পন্থাই আসলে এখানে চিকিৎসক বা স্বাস্থ্য সংশ্লিষ্টরা যারা আছেন তারা খুঁজছেন। এবং এই যে হাসপাতাল, সেখানে আসলে স্বাস্থ্যকর্মী সহ ডাক্তার সব কিছুর আসলে অপ্রতুল অবস্থা রয়েছে। তার মধ্য দিয়েও যারা স্বাস্থ্য সংশ্লিষ্টরা আছেন তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। এবং এই যারা রুগীরা আছেন, রুগীদের ক্ষেত্রে চিকিৎসকরা যেটি বলছেন, যেহেতু গত 2 বছর এই হামের টিকা নিয়ে একটি অব্যবস্থাপনা ছিল এবং যার কারণে কমিউনিটি লেভেলে যে ইমিউনিটি তৈরি হওয়ার কথা ছিল সেটি তৈরি হয়নি, যার কারণে এবার শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং মৃত্যু হারটা, অর্থাৎ শিশুদের শারীরিক জটিলতা এবং মৃত্যু হার সেটিও বেশি বেড়ে গেছে। নাবিল, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, প্রকল্প ব্যয়ের যৌক্তিকতা থাকতে হবে। একনেক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণও জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 17টি প্রকল্প পর্যালোচনার জন্য উপস্থাপন করা হয়। আলোচনা হয়েছে 15টি নিয়ে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, অধিকাংশ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, কিছু প্রকল্প শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এর আগে 6 এপ্রিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়। 17টি প্রকল্পের মধ্যে 6টি নতুন প্রকল্প ছিল, 7টি সংশোধনী প্রস্তাব আছে আর 4টি মেয়াদ বৃদ্ধির প্রশ্ন আছে। তো এর মধ্যে 15টি আলোচনা হয়েছে। বর্তমান সরকার তার যে প্রতিশ্রুত তার যে নির্বাচনী ইশতেহার, তাদের পরিকল্পনা, 31 দফা কর্মসূচি, সবগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কতটা, প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। দর্শক, সচিবালয়ে একনেক সভা শেষে এখন ব্রিফ করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। আমরা এই বিষয়ে আরও জেনে নেব সহকর্মী আলমগীর স্বপনের কাছ থেকে। স্বপন, ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী কি জানালেন, কি বলছেন সেটা একটু জানতে চাই বিস্তারিত আপনার কাছ থেকে। শাওন, যেটি হলো যে আপনি জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি সরকারের আমলে দ্বিতীয় একনেক বৈঠক, এই বৈঠকে 17টি আপনার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, প্রকল্পের প্রস্তাব। এর মধ্যে 15টি নিয়ে আলোচনা হয়েছে আর 13টি পাশ হয়েছে। তবে আলোচিত যে প্রকল্প সেটা হলো সচিবালয়ে যে 21 তলা ভবন নির্মাণ প্রকল্প এবং যে প্রস্তাবটি দেওয়া হয়েছিল 650 কোটি টাকা এটার খরচ হবে। তো সেই প্রকল্পটি প্রথম একনেক বৈঠকে তোলা হয়েছিল। আজকের একনেক বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে। তবে এই প্রকল্পটি আবারও ফেরত পাঠানো হয়েছে এবং সেখানে এই প্রকল্পটি নিয়ে যে আলোচনা হয়েছে আমরা জানতে পেরেছি সেটি হলো প্রধানমন্ত্রী এই মানে 21 তলা ভবন, সচিবালয়ে তো অনেকগুলো প্রায় 11টি ভবন রয়েছে, এর মধ্যে 21 তলা আরেকটি ভবন হলে 12টি হবে। তো এখানে আরও নতুন কোনো ভবন নির্মাণের আসলে যৌক্তিকতা আছে কি না, বা সচিবালয়টাই এর আগের সরকারের পরিকল্পনা ছিল যে আগারগাঁয়ে যেখানে জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রীর আছে, তো সেই জায়গাতে সচিবালয়ে নিয়ে যাওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। তবে সার্বিকভাবে আজকের যে একনেক বৈঠক সেখানে সচিবালয়ে 21 তলা ভবন নির্মাণের প্রকল্পটি আবার ফেরত পাঠানো হয়েছে। এটা আরও যাচাই বাছাই করার জন্য বলা হয়েছে। এর পাশাপাশি ঢাকা ওয়াসার একটি প্রকল্প ছিল, সেই প্রকল্পটিও আবার ফেরত পাঠানো হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি হলো নদী থেকে পানি ট্রিটমেন্ট করে ওয়াসার প্ল্যান্টে না দেওয়ার চেয়ে বৃষ্টির পানি ধরে রাখা সহ জলবায়ু সাশ্রয়ী এর কোনো প্রকল্প করা যায় কিনা সেটি নিয়ে তিনি এক ধরনের নির্দেশনা দিয়েছেন। সেজন্য ঢাকা ওয়াসা নিয়ে যে প্রকল্পটি ছিল উপস্থাপন করা হয়েছিল সেটি এখানে পাশ হয়নি। এছাড়া চট্টগ্রামের যে মুসলিম ইনস্টিটিউট, সেখানে একটা ভবন নির্মাণের একটা প্রস্তাব, নতুন প্রকল্প ছিল, সেই প্রকল্পটিও আজকের একনেক বৈঠকে উপস্থাপিত হলেও সেটি পাশ হয়নি। এর বাইরে 14টি প্রকল্প পাশ হয়েছে, যেগুলো বিভিন্ন ভৌত অবকাঠামো রিলেটেড এবং এরপর কৃষি ও পানি সম্পদ এবং পল্লী উন্নয়ন রিলেটেড, সেই প্রকল্পগুলো পাশ হয়েছে। পাশাপাশি আজকের একনেক বৈঠকে প্রধানমন্ত্রী বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহার সাথে সামঞ্জস্য রেখে প্রকল্প গ্রহণের কথা বলেছেন। কোনো প্রকল্প যেন অতিরিক্ত ব্যয়, যেটা আমরা এর আগে দেখেছি যে মানে কয়েক
কয়েক গুণ বেশি ব্যয় প্রস্তাব করা হয়েছিল সেই বিষয়গুলো দেখার জন্য উনি বলেছেন। অযৌক্তিক প্রকল্প গ্রহণ করার জন্য কথা তিনি না গ্রহণ করার কথা বলেছেন। এর পাশাপাশি আপনি জানেন যে এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ২৫০০ প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যেগুলো রাজনৈতিক বিবেচনায় এবং অযৌক্তিক ছিল অনেক ক্ষেত্রে এবং অধিক ব্যয় দেখানো হয়েছিল। সেই প্রকল্পগুলো যাচাই বাছাইয়ের কাজও চলছে এবং সেখান থেকে যেগুলো যৌক্তিক সেগুলো বাস্তবায়ন করা হবে, আর যেগুলো কাজে লাগবে না জনগণের সেগুলো বাতিল করা হবে বলে আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিও জানিয়েছেন। শাওন। স্বপন, অনেক ধন্যবাদ আপনাকে। হঠাৎ করেই রাজধানীর অনেক দোকান থেকে উধাও হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। হাতে গোনা দু একটি বোতলের দেখা মিলছে। সরবরাহ সংকটের অজুহাতে 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা বেশি দামে। খোলা সয়াবিনও কিনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে 25 টাকা বেশিতে। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়াতে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। দোকানীদের দাবি, ডিলার পয়েন্টে বোতলের ঘাটতি রয়েছে, তবে লাভ সামান্য হয় তারাও কম উঠাচ্ছেন। অভিযোগ, কোম্পানিগুলো বোতলের গায়ে দাম না বাড়ালেও তাদের কাছে বিক্রি করছে চড়া দামে। আগে 5 লিটারের বোতল কিনতে 935 টাকায়, বিক্রি করতেন 955-তে। এখন ডিলাররা 950 টাকায় বিক্রি করছেন, তাই গ্রাহকদের কাছ থেকে 15 থেকে 20 টাকা বাড়তি নিচ্ছেন খুচরা বিক্রেতারা। এদিকে খোলা সয়াবিনের দামও ঊর্ধ্বমুখী। সরকার 185 টাকা নির্ধারণ করলেও বিক্রি হচ্ছে 210 টাকায়। বিক্রেতারা বলছেন, 5 মনের একটি ড্রাম যা আগে 34,000 টাকায় কিনতে হতো, এখন কিনতে হচ্ছে 37,000 টাকায়। এর প্রভাব পড়েছে খোলা বাজারেও। আসলে তেল বেচে কোনো লাভ নাই। আমি যে তেলটা নিচ থেকে দোকানে উঠাবো, সেই খরচটাও আমার উঠবে না, সেই পরিশ্রমের টাকাটাও আমার আসবে না। কাস্টমার চেষ্টা করে যে 1 লিটার তেল নেয় 90 টাকা লাগে চেষ্টা করে, কিন্তু আমরা 94 টাকা কিনা। এই ক্ষেত্রে আমাদের লাভ হয় না, একবার লাভ হয় না। 94 টাকা তেল বেচে যদি 5 টাকা না লাভ হয়, তাহলে কিভাবে বেচবো? গাজীপুরের টঙ্গীতে নিজ ঘর থেকে ছেলে ও রেল লাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে টঙ্গীর বনমালা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, মায়ের মৃত্যুর পর ছেলে সাকিব পড়ালেখার পাশাপাশি চাকরি করে সংসারের হাল ধরেন। তার বাবা সোহেল হোসেন পেশায় রাজমিস্ত্রি হলেও দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলে সাকিবকে কুপিয়ে হত্যার পর বাড়ির কাছে রেল লাইনে ট্রেনের নিচে ঝাঁপ দেন সোহেল। বাবা ছেলের মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। গাজীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, পুলিশ এই ঘটনা নিয়ে কি বলছে, বিস্তারিত জানতে চাই। পুলিশ আসলে নিহত সাকিবের ছোট ভাই, তাকে আসলে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরেকটি টিম আমরা দেখেছি যে তারা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পর আসলে বোঝা যাবে যে আসলে এটি কি আসলে হত্যাকাণ্ড কিনা, বা কেনই বা তার বড় ভাই তাকে ঘরে আসলে মৃতদেহ পাওয়া গিয়েছে এবং তার বাবাকে রেলের পাশে রাখা হয়েছিল। তবে তার বাবার যে দেহ উদ্ধার করা হয়েছে, সেখান থেকে বলা যায় যে তিনি নিঃসন্দেহে ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়ে আসলে নিহত হয়েছে। তবে আমরা দেখেছি যে গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা সংস্থার একাধিক টিম কিন্তু এই বিষয়ে পুরো এলাকার বিভিন্ন মানুষের সাথে আসলে কথা বলছে। তবে একটি বিষয় আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করেছি এবং পেয়েছি যে তার বাবা আসলে নেশাগ্রস্ত ছিল। এই নেশাগ্রস্ত কারণে প্রায় সময় তার বড় ছেলে কাছ থেকে আসলে টাকার জন্য বিভিন্ন পরিবারের কলহ ছিল। এটি একটি আমরা পেয়েছি। তবে এখন পর্যন্ত যেহেতু সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা চলছে, পুলিশ বলছে তদন্তের পর আসলে জানা যাবে আসলে এটিকে আসলে হত্যাকাণ্ড না এর ভিতরে অন্য কিছু রয়েছে। পলাশ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ জলপথ নাফ নদী। একদিকে ভূ রাজনৈতিক সংবেদনশীলতা, অন্যদিকে মাদক ও মানব পাচারের অন্ধকার জাল। কক্সবাজারের টেকনাফকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আলাদা করা এই নদী দীর্ঘদিন ধরেই ইয়াবা পাচারের প্রধান রুট। তবে সম্প্রতি কোস্টগার্ডের টানা অভিযানে চিত্র বদলাতে শুরু করেছে। উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার হচ্ছে পাচারকারীরা। তবুও থেমে নেই চোরাচালান। এখন তারা নতুন কৌশলে গভীর সমুদ্রপথ বেছে নিচ্ছে। সীমান্তের বাস্তবতা নিয়ে রানা হুসাইনের তোলা ছবিতে রাব্বি সিদ্দিকীর বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নাফ নদী টেকনাফ উপজেলাকে আলাদা করেছে রাখাইন রাজ্য থেকে। রোহিঙ্গা সংকটের পাশাপাশি আন্তঃসীমান্ত অপরাধ, বিশেষ করে মাদক ও মানব পাচার দমনে এই নদীর কৌশলগত গুরুত্ব অপরিসীম।
দীর্ঘদিন ধরেই এই নদী ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে নাফ নদীতে বাংলাদেশ কোস্টগার্ডের একাধিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ হয়। আটক জেলেরা জানান, ইয়াবা পরিবহনে তুলনামূলক বেশি টাকা পাওয়া যায়। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতেই মাছ ধরার ট্রলারের ব্যবহার। ইয়াবার বড় বড় চালান আটকে দিচ্ছে কোস্টগার্ড। প্রায় প্রতিদিনই নাফ নদীতে কোস্টগার্ডের টহল চলছে, কিন্তু এই জেলেরা মাছ ধরার ট্রলারে করে ইয়াবা আনার চেষ্টা করছে। স্থানীয় অনেক জেলে এই কাজে জড়িত, চক্রের সাথে সম্পৃক্ত কিছু রোহিঙ্গাও। অনেক সময় ট্রলারে থাকা পণ্যের বিনিময়ে মাদক সংগ্রহ করা হয়। এই ইয়াবাগুলো কাকে দিতেন, কারা আপনাকে হায়ার করতেন? বাংলাদেশের বর্ডারে ট্রান্সফার দিত আর কি। আমার মাসে দিয়ে আমরা কোন দেশে জানি না, বাংলাদেশের ট্রলারের পারকা দিয়েছে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, নাফ নদীতে 24 ঘন্টা টহল দেওয়া হচ্ছে। বিশেষ করে শাহপরীর দ্বীপ, টেকনাফ মোহনায় স্মার্ট পেট্রোলিং এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের দাবি, অভিযান জোরদার হওয়ায় পাচারকারীরা রুট পরিবর্তন করে গভীর সমুদ্র ব্যবহার করছে। মাদক পাচার রোধে আমরা 24 ঘন্টায় আমাদের নিয়মিত টহল কার্যক্রমগুলো জোরদার করে আসছি এবং এছাড়াও আমরা আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করছি এবং সন্দেহভাজন যে নৌযানসমূহ আছে সেগুলো আমরা নিয়মিত তল্লাশি করে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই সম্পূর্ণ এরিয়াটাই আমরা 24 ঘন্টা টহল কার্যক্রমের আওতাধীন আছে এবং পাশাপাশি যদি আমরা আমাদের প্রয়োজন পড়ে আমরা অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করে আসছি। কোস্টগার্ডের নিয়মিত অভিযানে গত 1 বছরে প্রায় 50 লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য প্রায় 285 কোটি টাকা। জব্দ করা হয় 5.5 কেজি আইস। 471 জন মাদক কারবারি বা পাচারকারী আটক করে কোস্টগার্ড। মাদক বিরোধী অভিযানে কোস্টগার্ডকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে গোপনে মাদক পাচারের চেষ্টা করে অপরাধীরা। তাই সীমিত জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বিভিন্ন সময় দেখেছি যে চোরা কারবারি যারা আছে অথবা যারা অপরাধের সাথে যুক্ত, এরা দিনের চাইতে রাতটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। এর অন্যতম একটা কারণ হচ্ছে রাতের বেলা এদের যোগাযোগ ব্যবস্থা একটু সহজতর হয়, কারণ তারা ধারণা করে যে রাতের বেলা হয়তো আমাদের চোখ ফাঁকি দিয়ে তারা খুব সহজেই আমাদের সীমান্ত পার হয়ে যেতে পারবে এবং চোরা কারবারি পরিচালনা করতে পারবে। কিন্তু আমরা রাতের বেলাও আমরা টহল কার্যক্রম পরিচালনা করি এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির সহায়তা নিয়ে থাকি। তারপরও কক্সবাজার, টেকনাফ ও সেন্ট মার্টিন সংলগ্ন নদী ও সমুদ্রপথে মাদক পাচার রোধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। সমুদ্রে মাছ ধরার ট্রলারের সন্দেহজনক গতিবিধির উপর নজরদারি বাড়ানো সহ নেওয়া হয়েছে নানা কৌশলগত পদক্ষেপ। টাপ্পি সিদ্দিকী, যমুনা নিউজ, টেকনাফ। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে আবারও ব্যর্থ হয়েছে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও 6 মাস সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোর্শেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। পরে হাইকোর্ট জানায়, সাগর রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছে টাস্কফোর্স কমিটি। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও 6 মাস সময় চান অ্যাটর্নি জেনারেল। এ সময় রিটকারী আইনজীবীরা 3 মাস সময় দিতে বলেন। পরে 6 মাসের সময় দেন হাইকোর্ট। এদিন আলোচিত এই মামলায় 13 বছরেরও চার্জশিট দিতে না পারাকে বেদনাদায়ক হিসেবে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। জ্বালানি তেলের লাইনে ভোগান্তি পুরোপুরি না কমলেও রাজধানীতে মিলছে কিছুটা স্বস্তির ইঙ্গিত। আগে যেখানে দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল মিলত না, এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি পাচ্ছেন গ্রাহকরা। অনেক পাম্পেই লাইনের চাপ কমেছে, কোথাও কোথাও অপেক্ষাও কম হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চালকরা। তবে চিত্রটা সব জায়গায় এক নয়, কিছু এলাকায় এখনো ভিড় রয়ে গেছে। লাইনে দাঁড়াতে হচ্ছে আগের মতোই। পাম্প মালিকরা বলছেন সরবরাহ কিছুটা বাড়লেও চাহিদার চাপ কমেনি, ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে। এত তাড়াতাড়ি পাবো কখনোই কল্পনা করতে পারিনি। আজকে এসে দেখলাম যে লাইনটা একেবারেই নেই। ভালো মতোই পাচ্ছি, আমি যেমন 40 মিনিটসে পেয়ে গেলাম। সো এটা তো আগে প্রায় 3-4 ঘন্টার লাইন ছিল। সিরিয়ালটা অনেকটাই কমছে। আগে যেমন 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াই থাকছি। লাইনটা কমেছিল না, কিন্তু অ্যাপসের কারণে লাইনটা একটু কম হচ্ছে।
ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ানোয় দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আগের তুলনায় গ্রাহকদের সিরিয়াল কমেছে। তবে কিছু জেলায় তেল সংকটে এখনো সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। খুলনা বিভাগে আগের তুলনায় জ্বালানি তেলের সরবরাহ বেড়েছে, তবে সাতক্ষীরা, কুষ্টিয়া সহ কয়েকটি জেলার পাম্প মালিকরা জানিয়েছেন চাহিদা বেশি থাকায় মজুদ দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তাই সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে অনেক পাম্প। এজন্য ব্যক্তি পর্যায়ে অতিরিক্ত জ্বালানি মজুদকে দায়ী করেছেন তারা। রংপুর বিভাগের বিভিন্ন জেলার পাম্প মালিকদের অভিযোগ, ডিপো থেকে সরবরাহ বাড়ানোর কথা থাকলেও তা হয়নি, ফলে তেল সংকটে ফিলিং স্টেশন বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। ময়মনসিংহ বিভাগে জামালপুর ও শেরপুরের ফিলিং স্টেশনগুলোর চিত্রও আগের মতোই। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাতে আগের তুলনায় গ্রাহকদের ভোগান্তি কমেছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ অপ্রতুল থাকায় কুমিল্লা, ফেনী সহ কয়েকটি জেলায় এখনো সাময়িকভাবে অনেক পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন মালিকরা। সরকারের অবশ্যই উচিত যে এই পর্যবেক্ষণ করা বা এটা মনিটরিং করা। অভিযোগ নেই, আমরা যদি সব তেল ভালোভাবে পাতাম তাহলে আমরা চলতে পারতাম। দাম বাড়ার পরে আগে থেকে একটু ভোগান্তিটা কমছে। আগে যেমন লাইন দেওয়া লাগতো 3 ঘন্টা 4 ঘন্টা, এখন মোটামুটি আধা ঘন্টা 20 মিনিট মতো হয়ে যাচ্ছে। যে যেমন চাচ্ছে মোটামুটি চেষ্টা করছি সেভাবে দেওয়ার, এবং আমরা মোটামুটি তেল পাচ্ছি। এখন সমস্যা অনেকটাই নিরসন হয়ে গেছে। পঞ্চগড়ে বজ্রপাতে প্রাণ গেছে এক চা শ্রমিকের, আহত হয়েছেন 2 জন। সকালে আটোয়ারি উপজেলার ধামর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শ্রমিকরা চা বাগানে কাজ করছিলেন, হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন 3 জন। হাসপাতালে নেওয়া হলে সারওয়ার্দি নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত জাহিরুল ইসলাম ও মোস্তফাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঠাকুরগাঁয়ে কালবৈশাখী ঝড়ে বেশ কিছু বাড়িঘর ও ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায় মধ্যরাতে সদর ও বালিয়াডাঙ্গি উপজেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়, পরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। এর আগে শনিবারও বিভিন্ন এলাকার উপর দিয়ে ঝড় বয়ে যায়। কালবৈশাখীর তাণ্ডবে উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতি হয় বেশ কিছু কাঁচা বাড়িঘরের। ক্ষতি হয়েছে ভুট্টা সহ বিভিন্ন ফসলেরও। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কিছু এলাকা। ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি অফিস। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মৃত্যুর ঘটনা তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। তল্লাশি চালিয়ে অভিযুক্ত হিশাম সালে আবুকার বেয়ের বাড়িতে নিহত নাহিদা বৃষ্টির ডিএনএর আলামত উদ্ধার করেছে পুলিশ, যার জেরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফ্লোরিডা পুলিশ। তবে এখনো মেলেনি তার মরদেহ। খুঁজে বের করতে চলছে জোর অভিযান। এদিকে জানা গেছে অভিযুক্ত হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এর আগে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার জন্য তাকে আটক করে পুলিশ। এমনকি তার থেকে আইনি সুরক্ষা চেয়ে পরপর 2 বার আপিল করে তার নিজের পরিবার। এই দফায় তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, মারধর, অন্যায়ভাবে কাউকে আটক রাখা, তথ্য প্রমাণ নষ্ট করা সহ মোট 6টি গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। 7 মে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ধার্য করেন। এই মামলায় 4 জন গ্রেপ্তার থাকলেও বাকি 24 জন পলাতক রয়েছেন। এদিন ট্রাইব্যুনাল 2 জুলাই হত্যাকাণ্ডের আরেকটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামিদের আইনজীবীরা। এছাড়া এদিন জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটা বিএনপির সৃষ্টি নয়, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। নবগঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটা জানিয়েছেন তিনি। বলেন, তারেক রহমানের নেতৃত্বে সকল সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া হবে। সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে উল্লেখ করে রিজভী বলেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য 17 বছর জেল জুলুম সহ্য করেছে বিএনপি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। জ্বালানির সংকট, এই সংকট আমি আগেই বলেছি, এটা বাংলাদেশের জন্য নয়, এটা বাংলাদেশের নিজস্ব সংকট নয়, এটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এই সংকট, কিন্তু সেটাও আস্তে আস্তে কাটিয়ে উঠছে। বারবার যে অঙ্গীকার করেছেন জনাব তারেক রহমান, রিনিউয়েবল এনার্জি, সেই এনার্জির তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা তিনি অবশ্যই করবেন।
ইউজিসিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও এইচএসসি পরীক্ষা সমন্বয়ের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে ইউজিসিতে বিশ্ব মেধা সত্ত্ব দিবসের অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের বড় বড় বাজেট থাকলেও গবেষণার জন্য বাজেট নেই। বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয় থেকে এই নিয়ে কাজ করতে হবে। এহসানুল হক মিলন বলেন, রিভার্স ব্রেইন ড্রেইনের প্রয়োজন আছে। কি পরিমাণ ব্রেইন ড্রেইন হয়ে যাচ্ছে তার পরিসংখ্যান নেই। শিক্ষামন্ত্রী জানান, এবার বাজেটে শিক্ষা খাতে 5% বরাদ্দ রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। আমি ইউজিসিকে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের সাথে বসে আপনি ইউনিফর্মলি কখন এই ছাত্র ছাত্রীদের ভর্তি করাবেন এবং কখন তারা ইন্টারমিডিয়েট শেষ করে বেরিয়ে আসবে, এই সিনক্রোনাইজ করার দায়িত্ব কি আমাদের সকলের নয়? নিশ্চয়ই আমাদের সকলের। এই বিষয়টি কিন্তু আমাদের দেখতে হবে। ছাত্রদল ও ছাত্র শিবিরকে সহিংসতা ও গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর এ.বি.এম. ওবায়দুল ইসলাম ও প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এ সময় 3টি প্রধান সমস্যা ও 4টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে গোপন সাংগঠনিক তৎপরতা, ঘৃণামূলক প্রচারণা ও সাইবার বুলিং সহ পেশি শক্তি প্রদর্শন বন্ধের দাবি জানান নাজমুল। শাহবাগে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি। বলেন, তদন্তের নাম শোনা গেলেও এর বাস্তবায়ন চোখে পড়েনি। জুলাই আগস্ট অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতি হবে অস্ত্রের জনজনী মুক্ত, যেখানে পেশি শক্তি থাকবে না, যেখানে আন্ডার পলিটিক্স থাকবে না। যারা এই ধরনের গুপ্তভিত্তিক রাজনীতি করে, যারা অস্ত্রের জনজনী জড়ি রক্ত জড়ানোর চেষ্টা করছে, সেই ছাত্রদের এবং ছাত্র শিবিরকে আমরা আহ্বান জানিয়েছি, সহিংসতা পরিহার করুন, গুপ্ত রাজনীতি পরিহার করুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। সকালে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় 14,384 জন। তাদের নিয়োগ প্রায় 2.5 মাস ধরে আটকে রয়েছে বলেও জানানো হয়। কর্মসূচিতে অংশ নেওয়ারা জানান, জানুয়ারিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন শেষে সকল মেডিকেল করেও এখনও নিয়োগ আটকে রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য আহ্বান জানান তারা। এরই মধ্যে 5 জন সদস্য সচিবালয়ে গেছেন বলেও জানান নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তরা। গত 2.5 মাস হচ্ছে আমরা পরীক্ষা এবং সকল আনুষ্ঠানিক কার্যক্রম সব শেষ করছি। আমাদের ডুপ টেস্ট থেকে শুরু করে সকল মেডিকেল টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশন অনেক জায়গায় হয়ে গেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুপারিশ প্রাপ্ত হয়েছে, তাদের যোগদানের যে পত্রটা এটা হচ্ছে দীর্ঘায়িত করা হইতেছে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই প্রাইমারিতে সহকারী শিক্ষকদের এই দ্রুত যোগদানের জন্য আমাদের। দীর্ঘ 16 বছর পর পুনঃযাত্রা শুরু করতে যাচ্ছে চ্যানেল ওয়ান। দুপুরে রাজধানীর একটি হোটেলে চ্যানেলটির পুনঃযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আল মামুন জানান, আগামীকাল সন্ধ্যা 6:57 পুনরায় বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে চ্যানেল ওয়ান। সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ পরিবেশনে অঙ্গীকারাবদ্ধ চ্যানেলটি। সাংবাদিকতার মান ও পেশাদারিত্ব বজায় রেখে মানুষের কাছে সঠিক সংবাদ পৌঁছে দেয়াই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি। মামুন বলেন, আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় বন্ধ করে দেওয়া হয়েছিল চ্যানেল ওয়ান। এই পুনঃযাত্রায় চ্যানেল ওয়ান অতীতের মতো কোনো ধরনের রাষ্ট্রীয় রোষানল অথবা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না বলে প্রত্যাশা গণমাধ্যমটির। কোনো ধরনের দলীয় আনুগত্য আমাদের সংবাদে স্থান পাবে না। সংবাদের ক্ষেত্রে আমরা থাকব পেশাদার। সংবাদটি কার পক্ষে গেল কিংবা কার বিপক্ষে সেটি আমাদের বিবেচনা নয়। আমাদের প্রধান বিবেচ্য সংবাদের শুদ্ধতা, দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করবেন। অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে এত শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। সকালে রাজধানীর বঙ্গবাজার মোড়ে হাফেজি হুজুরের নামে সড়কের নাম ফলক স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ডিএসসিসি প্রশাসক বলেন, এডিস মশা নির্মূলে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির বিভিন্ন স্থানে জমা থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। প্রশাসক আরও বলেন, আরও ফগার মেশিন সংগ্রহ করা হচ্ছে। আমের ব্যাপারে পরিষ্কার দেখেন, আমরা বলেছি যে এটা যে অন্তর্বর্তীকালীন যে সরকার যে ছিল তাদের গাফিলতির কারণে কিন্তু আজকে অবস্থাটা সৃষ্টি হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আসার পরে কোনো ব্যাপারে কোনো গাফিলতি হচ্ছে না। আজকে আগামী কতদিন পরে ডেঙ্গু চিকুনগুনিয়া আসবে, কিন্তু ইতিমধ্যে প্রধানমন্ত্রী বারবার আমাদেরকে নির্দেশ দিচ্ছেন
যুক্তরাষ্ট্রের কোনো রকম চাপ কিংবা হুমকির মুখে নতি স্বীকার করে আলোচনার টেবিলে বসবে না ইরান। ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে নিজেদের প্রস্তাব উত্থাপনের পর ইসলামাবাদ ত্যাগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কিছুক্ষণের মধ্যে মার্কিন প্রতিনিধিদের সফর বাতিলের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, নিষ্ফল আলোচনায় সময় নষ্ট করতে প্রতিনিধি পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলতে ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছেন আরাকচি। সেখান থেকে আবারও ইসলামাবাদে ফিরতে পারেন তিনি, জানিয়েছে ইরানের গণমাধ্যম। এফএ কাপ সেমিফাইনালে সাউথহ্যাম্পটনকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে 1-0 গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 3-1 গোলের জয় লিভারপুলের। লা লিগায় গেতাফেকে 2-0 গোলে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা। বড় দল যে বড় মঞ্চে ভালো করে কামব্যাকের গল্প লিখতে পারে, আরেকবার চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিল এফএ কাপ সেমিফাইনাল। পিছিয়ে থেকেও জয়ী দলের খাতায় পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলিতে গোলশূন্য প্রথমার্ধ। ম্যাচের ৭৯ মিনিটে উল্টো গোল করে এগিয়ে যায় সাউদাম্পটন। যখন মনে হয়েছিল সব আশা শেষ, সিটি সেখান থেকেই লেখে শুরুর গল্প। ৮২ মিনিটে জেরোমে ডেকোর গোলে সমতায় সিটিজেনরা। ৮৭ মিনিটে নিকো গঞ্জালেসের গোলে প্রথম দল হিসেবে টানা ৪ বার এফএ কাপের ফাইনালে ওঠার রেকর্ড ম্যানচেস্টার সিটির। ইপিএল এর জায়গায় সিটির এফএ কাপের ম্যাচ থাকায় এই সুযোগে লিগে আবারও শীর্ষে উঠেছে আর্সেনাল। এব্রেচি এজের চমৎকার গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১৪ মার্চের পর ঘরোয়া ফুটবলে প্রথমবার জয় পেল মিকেল আর্তেতার দল। ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৩, ১ ম্যাচ কম খেলে সিটির ৭০। অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। আলেকজান্ডার ইসাকের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান অ্যান্ড্রু রবার্টসন। দানিয়েল মুনোস ব্যবধান কমালেও শেষ দিকে ব্যবধান ৩-১ করেন ফ্লোরিয়ান ভির্টস। ফলে টানা তৃতীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার সম্ভাবনা জোরালো করল বর্তমান চ্যাম্পিয়নরা। আগের দিন রিয়াল মাদ্রিদের ড্র করার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে বার্সেলোনা। গেতাফেকে ২-০ গোলে হারিয়ে মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে কাতালানরা। বার্সার হয়ে ২ হাফে ২ গোল করেন ফেরমিন লোপেজ ও মার্কাস রাশফোর্ড। বুন্দেসলিগায় কামব্যাকের গল্প লিখেছে আগেই শিরোপা নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ। মাইনজের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে পিছিয়ে ছিল ভিনসেন্ট কোম্পানির দল। সেখান থেকে ৫৩ মিনিটে নিকোলাস জ্যাকসনের পর ৭৩ মিনিটে গোল করে ব্যবধান কমান মাইকেল ওলিসে। ৮১ মিনিটে জামাল মুজিয়ালার গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। ২ মিনিট পরে হ্যারি কেইনের গোলে প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় বায়ার্ন। তাতেই তাদের জয় ৪-৩ গোলের। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।